8 নম্বর প্রশ্নটা আমি একটু পড়ি, তোমরাও পড়ো। এটা সবাই আমরা ছোটবেলায় মোটামুটি খেলনা যে বন্দুকগুলো আছে সেই বন্দুকগুলোতে এই জিনিসটা আমরা দেখি আর কি। সেটা হচ্ছে মানে বন্দুকটাকে আমরা পেছনের দিকে কি করি, মানে বলি লোড করা হয় আর কি। গুলি লোড করার জন্য তোমাকে স্প্রিংটা কি করতে হয়, সংকুচিত করতে হয়, তাই তো? আর স্প্রিং এর প্রসারণ করি অথবা সংকুচিত করি, এটা কি গতদিন আমরা বলছি? বলি রে মনে হয় আমি। গতদিন কি বলছি যে সংকুচিত করি অথবা প্রসারিত করি, দুই ক্ষেত্রেই সরণের মান বা এই সূত্র একই হবে, এটা কি বলছিলাম? না, তাহলে বলতে হয়তো বা ভুলে গেছি। আচ্ছা যাই হোক, একটা স্প্রিং কে তুমি প্রসারিত করো, সূত্র যা হবে, সিস্টেম যা হবে। তুমি সংকুচিত করো, সিস্টেম কি থাকবে? একই থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না। আর আমরা সূত্র হিসেবে এই দুটো সূত্র পড়ছিলাম, একটা হচ্ছে বলের সূত্র আর একটা হচ্ছে কাজের সূত্র। তাহলে প্রথম উদ্দীপকটা যদি পড়ি, বলতেছে একটি বন্দুকের স্প্রিং এর বল ধ্রুবক। বল ধ্রুবক মানে কার মান দেওয়া? কে এর মান। কে এর মান দেওয়া আছে আমাদেরকে। তাহলে কে ইকুয়ালস টু, অনেক সময় তুমি একক দেখেও বলতে পারবা যদি না বোঝো আর কি, 1.8 ইন্টু 10⁴ নিউটন মিটার ইনভার্স 1। এরপরে বলছে যখন লোড করা হয়, লোড মানে ওই যখন তুমি পেছন দিকে টানবা অথবা ইয়েতে স্প্রিংটা যখন সংকুচিত হবে, কতটুকু তার সংকুচিত হলো সেটা হচ্ছে এক্স এর মান। এখানে প্লাস বা মাইনাসের কোনো হিসাব নাই, মানে প্রসারণ হইলে ধনাত্মক, তারপরে মনে করো সংকোচন হইলে ঋণাত্মক, এরকম কোনো কিছু আছে? আমি বলতেছি যে না, এরকম কোনো কিছু নাই। সংকুচিত হোক অথবা প্রসারিত হোক, সকল হিসেব হবে সাম্য অবস্থান থেকে। তারপরে পজিটিভ নেগেটিভের কোনো হিসেব এখানে নাই। সেন্টিমিটারে দেওয়া আছে, এটাকে মিটারে নিয়ে যাও, কত আসবে? 0.012 মিটার। তাহলে বলছে 1 নাম্বার মানে ক নাম্বারে আমাদের কাছে জানতে চাইছে যে তার ভিতরে লোড অবস্থায় স্প্রিংটি বা স্প্রিং এর বিভব শক্তি নির্ণয় করো। তাহলে বিভব শক্তি আর কাজ কি ছিল? সেম, জাস্ট তুমি মান বসালে চলে আসবে, হাফ কে এক্স স্কয়ার। জাস্ট তুমি মানগুলো বসাবা, মানগুলো বসালে চলে আসবে। নিচে বা পাশে উত্তর দেওয়া আছে, তোমরা একটু খেয়াল করবা যে তোমার উত্তরটা মিলতেছে কিনা। ঠিক আছে, প্রথমটা কি বুঝা গেছে? বুঝার কিছু নাই আসলে, সূত্র বসালে চলে আসবে। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে জিজ্ঞেস করিও। খ নাম্বার, খ নাম্বারে বলতেছে যখন স্প্রিংটি মুক্ত করা হয়। মুক্ত করা হয় মানে বুঝছো, যখন তুমি ট্রিগারিং করবা, মানে তুমি চাচ্ছ যে গুলিটা ছুটে যাক কোনো একদিকে, তাহলে তুমি ট্রিগার করবা না, মানে গুলি করা যেটাকে বলি আর কি আমরা, ট্রিগারে চাপ দিবা আর কি। চাপ দিলে স্প্রিংটা মুক্ত হবে এবং ওই যদি বুলেট বা গুলি যেটা থাকবে সেটাকে কি করবে? ধাক্কা দিবে। তার মানে সঞ্চিত বিভব শক্তিটা ওই গুলিটার ভিতরের কি সৃষ্টি করে? গতিশক্তি না? জি স্যার। এই কথাটা কি বুঝতে পারছো আমার যা বলছি এখন? বাকি সবাই বাকি সবাইকে আমার ভাইয়া কথা আবার বলেন। বলতেছি যে এখানে বলছে যখন স্প্রিংটি মুক্ত করা হয় তখন সম্পূর্ণ বিভব শক্তি গুলির গতি শক্তিতে রূপান্তর হয়। তুমি যখন ট্রিগার করো, ট্রিগারে যখন চাপ দাও তখন গুলিটা রিলিজ হয় না, গুলিটা বের হয়ে যায়। তাহলে ও কেন বের হয়ে যাচ্ছে? কারণ এর আগে তুমি স্প্রিংটাকে কি করে রাখছিলা? সংকুচিত করে রাখছো, তার ভিতরে শক্তি জমা ছিল। কি পরিমাণ শক্তি? এই ডব্লিউ পরিমাণ শক্তি। এই শক্তিটা এখন কিসে রূপান্তরিত হবে? গতিশক্তিতে রূপান্তরিত হবে না? গতিশক্তিতে। গতিশক্তিতে। হ্যাঁ, তাহলে এই কাজটাই গতিশক্তিতে রূপান্তর। এখন তোমাকে দ্বিতীয় প্রশ্ন কি বলছে? এই কাজটা, কাজ বা বিভব শক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হবে। আচ্ছা, এখন এরপরে কি বলছে? গুলির ভর, যে গুলিটা যাবে তার ভর যদি 0.36 গ্রাম হয়, তাহলে ভর দেওয়া আছে গ্রামে, অবশ্যই সেটাকে আমরা কেজিতে নিয়ে যাব। অবশ্যই কেজিতে নিবা, তার সাথে 1000 দ্বারা, তাকে 1000 দ্বারা ভাগ অথবা তার সাথে 10⁻³ দ্বারা গুণ, তাহলে সেটা কেজিতে চলে যাবে।
তখন এর বেগ কত হবে? তার মানে বেগ, গতিশক্তির ভিতর থেকে তোমাকে বেগ বের করতে বলছে। তাহলে আগের সূত্রে তুমি কাজ যেটা বের করছো সেটার মান বসাবা, আর এখানে গতিশক্তি সমান আমরা কি বসাবো? হাফ এম ভি স্কয়ার। এখান থেকে তুমি বেগের মানটাকে আলাদা করে নিয়ে আসবা। ভি ইকুয়ালস টু 2w ডিভাইডেড বাই এম সাথে রুট ওভার। বুঝতে পারছো? এত বেগ নিয়ে গুলিটা বের হয়ে চলে যাবে। কারো কি কোনো প্রশ্ন আছে, কোনো জিজ্ঞাসা আছে, বা বোঝো না এরকম কিছু? 8 নাম্বার ম্যাথটা। ভাইয়া মাত্র জয়েন দিল। বাকি যারা আছো তারা কি বুঝতে পারছো? জি জি স্যার। সিমিলার টাইপের একটা ম্যাথ আমি নিজে নিজে তোমাদেরকে দিচ্ছি, একটু দেখো, তাহলে হয়তো আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। এখানে একটা স্প্রিং দিয়ে একটা একটা কি বলো এটাকে, পিস্টনের মতো আর কি, মানে যেটা সামনে পেছনে আসা যাওয়া করতে পারবে। চাইলে সামনেও যেতে পারবে, চাইলে পেছনেও যেতে পারবে, সামনে পেছনে সে আসা যাওয়া করতে পারে। এটা পিস্টনের মতো করে মনে করো। একটা তলের উপর দিয়ে সে কি করবে? ঘর্ষণহীন তল, মানে যে তলে কোনো ঘর্ষণ নাই, এই তলের উপর দিয়ে সে আসা যাওয়া করবে। তাহলে যখন সে পেছনের দিকে যাবে তখন স্প্রিংটার সংকোচন ঘটবে, আর যখন সে সামনের দিকে যাবে তখন স্প্রিংটা প্রসারিত হবে। এখন যে অবস্থাটা তোমাকে দেখানো আছে এটা হচ্ছে তার স্বাভাবিক অবস্থা, এবং এই স্বাভাবিক অবস্থায় তার কে এর মান, কে মানে বল ধ্রুবকের মান হচ্ছে 20 নিউটন মিটার ইনভার্স 1। এই মত অবস্থায় আমরা একটা বস্তু, যে বস্তুটার ভর মনে করো 500 গ্রাম, 500 গ্রাম ভরের একটা বস্তুর ভিতরে একটা বেগ দিলাম। এই বেগ দেওয়ার কারণে তার একটা বেগ দিলাম, বেগের মান মনে করো কত বলতেছি, মনে করো যে 10 ms ইনভার্স 1। এখন তোমার কাছে আমি প্রশ্ন করলাম, এই বস্তুটা যখন গিয়ে এই পিস্টনটাতে ধাক্কা দিবে তখন পিস্টনটা কি সংকুচিত হবে না? জি স্যার হবে। এখন আমি তোমাকে বললাম প্রথম প্রশ্ন, সংকোচন কতটুকু হবে? এর মানে কি বের করতে বলা হয়েছে? সংকোচন কতটুকু হবে বা কি হবে, এটার মানে কি বের করতে বলা হচ্ছে? স্যার এক্স এর মান। হ্যাঁ, তার মানে এক্স ইজ ইকুয়াল টু হোয়াট। কথা কি বোঝা গেছে? এখন এই অঙ্কটা আমরা কিভাবে করব? তাহলে এই বস্তুর একটা ভর ছিল গোলক আকৃতি, যে বস্তুটা তোমরা দেখতে পাচ্ছ সেই বস্তুর একটা কি আছে, দেখা যাচ্ছে একটা ভর আছে। তাহলে ভর আছে, তার ভিতরে বেগ আছে, তার মানে তার কি আছে? গতিশক্তি আছে। এই গতিশক্তি নিয়ে সে যখন এই পিস্টনটাকে ধাক্কা দিবে তখন পিস্টনটা সংকুচিত হবে, আর সংকুচিত হওয়ার কারণে তার ভিতরে কি জমা হবে? বিভব শক্তি জমা হবে না? সেই বিভব শক্তি বা কাজ তার কিসের সমান, বা তার কাকে নিষ্ক্রিয় করে দিচ্ছে? ওজনকে। না, তার কাকে? গতি তার গতিশক্তি। শক্তিকে। গতিশক্তির এককও জুল, কাজের এককও জুল। তার মানে সে নিজেকে সংকুচিত করতেছে কার দ্বারা? এই যে স্প্রিংটা নিজেকে সংকুচিত করতেছে, সে কার দ্বারা সংকুচিত করতেছে? বস্তুর গতিশক্তি দ্বারা না? এই গতিশক্তিটা আস্তে আস্তে শূন্য হয়ে যাচ্ছে, আর স্প্রিংটা আস্তে আস্তে সংকুচিত হচ্ছে। এক সময় গিয়ে থেমে যাবে, যে অবস্থায় এই বস্তুটার বেগ কত হয়ে যাবে? 0 হয়ে যাবে না? যেখানে গিয়ে থেমে যাবে। জি স্যার। তোমাকে বের করতে বলছে সংকোচন, আসলে কতটুকু সংকোচন হবে। তাহলে সংকোচন কার ভিতরে? ডব্লিউ এর ভিতরে, কারণ ডব্লিউ সূত্র কি? হাফ কে এক্স স্কয়ার, আর গতি সূত্র হচ্ছে হাফ এম ভি স্কয়ার। তাহলে তোমাকে এখান থেকে এক্স বের করতে বলা হয়েছে, হাফ দুই পাশের থেকে বাদ। তাহলে এক্স সমান কি হবে? এম ভি স্কয়ার ডিভাইডেড বাই কে। ঠিক আছে, সাথে কি হবে? রুট ওভার হবে। দেখো অ্যান্সার কত আসে। সিস্টেমটা কি বুঝছো কিনা সেটা বুঝছি। এখানে কি শক্তির রূপান্তর হচ্ছে, এটা কি বুঝতে পারছো?
এখানে যে শক্তির রূপান্তর হয়েছে সেই কথাটা কি তোমরা বুঝতে পারছো? ডাব্লিউ ইকুয়াল টু এটা আবার স্যার, একটু বলেন তো। আমি বলতে চাচ্ছি যে এই বস্তুর ভিতরে আগে থেকে একটা কি ছিল, গতিশক্তি ছিল, তাই তো? গতিশক্তি বলতে তার ভিতরে বেগ ছিল আর কি। বেগ আছে তো বস্তুর ভর আছে, বস্তুর ভর আর বেগের মিলিত ফলকে আমরা কি বলতে পারবো? গতিশক্তি বলতে পারবো না? এই গতিশক্তি, শক্তির একক জুল, এই শক্তি নিয়ে সে গেল, গিয়ে স্প্রিংটাকে ধাক্কা দিল, তাহলে স্প্রিংটা সংকুচিত হবে। আমার কথা হচ্ছে কতটুকু সংকুচিত হবে। তাহলে এখন ও যে সংকুচিত হচ্ছে কার দ্বারা হচ্ছে? গতি শক্তির দ্বারা। তাহলে শক্তির সাথে তোমাকে শক্তির তুলনা করতে হবে বা কাজের তুলনা করতে হবে। তুমি গতি শক্তির সাথে তুমি বলের তুলনা করলে হবে না, কারণ শক্তি এবং বল সেটা দুটো ভিন্ন রাশি। তুমি যখন তুলনা করবা তোমাকে মনে রাখতে হবে সবসময় একই জাতীয় রাশিকে তোমার তুলনা করতে হবে। তাহলে গতিশক্তি কিসে রূপান্তরিত হয়েছে? তার কাজে অথবা কিসে? কাজের পরিবর্তে আর একটা নাম বলতে পারো, যেটা হচ্ছে তার বিভব শক্তি। এই গতিশক্তিটা তার ভিতরে বিভব শক্তির রূপে জমা হয়। কেন জমা হয়? কারণ সে কি হয়ে যায়? সংকুচিত হয়ে যায়। এখন বুঝতে পারছো? জি ভাইয়া। এখন কি বুঝতে পারছো নাকি এখনো বুঝতে পারো নাই? আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছ না তোমরা? বুঝছি। প্রথমে আরেকটা সহজ প্রশ্ন দেই, এরপর একটু কঠিন করে দেব। এই যে স্প্রিংটা আছে, স্প্রিংটা কত উচ্চতায় আছে? দাঁড়া আমি একটু বলি, হিসেব করে বলি, নাহলে আবার অঙ্ক মিলবে না। একটু ওয়েট। হ্যাঁ, মনে করো যে 15 মিটার উচ্চতায় আছে স্প্রিংটা। আমরা একটা বস্তুকে নিচে থেকে নিক্ষেপ করলাম 20 এমএস ইনভার্স 1 এ, আর স্প্রিংটা আছে 15 মিটার উচ্চতায়, উলম্ব ভাবে আছে। এখন এই যে তুমি বস্তুটাকে নিক্ষেপ করছো, সে কোনো না কোনো এক সময় গিয়ে কাকে আঘাত করবে? এই স্প্রিংটাকে আঘাত করবে না? জি স্যার। জি ভাইয়া। এখন এই বস্তুটা, যে বস্তুটা তুমি নিক্ষেপ করছো তার একটা ভর আছে। তো ভরটা কত? মনে করো যে আগেরটার মতো বলে দিলাম, 200 গ্রাম বললাম, মনে করো ভর হচ্ছে তার 200 গ্রাম। 200 গ্রাম ভরের এই বস্তুটাকে তুমি 20 এমএস ইনভার্স 1 উপরের দিকে নিক্ষেপ করছো, তাহলে কি সে এই বেগ নিয়েই তাকে ধাক্কা দিবে, না বেগের মানের পরিবর্তন হবে? মানের পরিবর্তন হবে। এখন আমার কথা হচ্ছে এই যে 15 মিটার উচ্চতায় ও আছে, তাহলে সিস্টেমটা কেমন হচ্ছে? নিক্ষিপ্ত বস্তুকে তুমি নিক্ষেপ করলে সে উচ্চতা যত উপরে উঠবে আস্তে আস্তে তার বেগের মান কমে যাবে। এক সময় সে 15 মিটার উচ্চতায় অবস্থিত স্প্রিংটিকে গিয়ে ধাক্কা দিবে। এবং যখন সে ধাক্কা দিচ্ছে তখন তার বেগ কত? তখন তার বেগটা আগে আমাদেরকে জানতো, বেগ ইজ ইকুয়াল হোয়াট। কেন? কারণ ওই বেগ এবং ওই বস্তুর ভর, বেগ আর ভর মিলে টোটাল যে গতিশক্তি, সেই গতিশক্তি দিয়ে সেই স্প্রিংটাকে কি করতে চাইবে? সংকুচিত করে ফেলতে চাইবে। কথা কি বুঝতে পারছো? কি পরিমাণ সংকুচিত করবে? আমরা ধরে নিলাম সে এক্স পরিমাণ সংকুচিত করবে। তার মানে তখন এই গতিশক্তি ওকে সংকুচিত করতে প্রয়োজনীয় কাজ অথবা তার বিভব শক্তিতে রূপান্তর হবে। দেখো বুঝছো কিনা কথাটা? আমি আবার বলতেছি, ভূমি থেকে 200 গ্রাম ভরের যে বস্তুটাকে আমরা লম্বভাবে নিক্ষেপ করলাম 20 এমএস ইনভার্স 1 বেগে, সেই বেগ নিয়ে সে আস্তে আস্তে উপরের দিকে উঠবে। যত উপরে উঠতেছে তার বেগের মান ততই কমতেছে। কারণ কমতে কমতে এমন একটা বেগ পাবে সে, যে বেগটা হচ্ছে ভি, যার মান আমরা জানি না। তারপরে গিয়ে সেই স্প্রিংটাকে কি করবে? ধাক্কা দিবে। এখন সে যে ধাক্কা দিচ্ছে, কিসে ধাক্কা দিচ্ছে? সে একটা গতিশক্তি নিয়ে আসছে, সেই গতিশক্তি নিয়ে সেই স্প্রিংটাকে ধাক্কা দিল। তাহলে স্প্রিংটা ওই ধাক্কা খেয়ে কি হবে? সংকুচিত হয়ে যাবে না? কারণ সংকুচিত হয়ে কোনো একটা অবস্থায় যখন স্প্রিংটা যাবে, তখন ধরে নিলাম আমরা কতটুকু সংকুচিত হইলো, আমরা বললাম এক্স পরিমাণ সংকুচিত হইলো। তাহলে এই যে এক্স পরিমাণ সংকুচিত হয়েছে, তাহলে তার ভিতরে একটা কাজ বা একটা শক্তি জমা হয়ে গেছে না? কেন?
কারণ এই যে সংকোচন হোক অথবা প্রসারণ হোক, দুই ক্ষেত্রে স্প্রিং এর ভিতরে কি হয়, শক্তি জমা হয়, যে শক্তিকে আমরা বিভব শক্তি অথবা স্থিতি শক্তি বলে থাকতেছি। বুঝতে পারছো? জি ভাইয়া জি বুঝছি। ভাইয়া। তাহলে এখন আমি তোমাকে প্রশ্ন করলাম যে এই যে স্প্রিংটা সংকুচিত হয়েছে, কি পরিমাণ সংকুচিত হয়েছে, পরিমাণটা মানে এক্স এর মান তোমাকে আমি জানতে চাইলাম। কোশ্চেন একটাই ধরি আপাতত, যে এক্স ইজ ইকুয়াল টু হোয়াট, কি পরিমাণ সংকুচিত হয়েছে। তাহলে আমাদেরকে কি করতে হবে, প্রথমে বেগ বের করতে হবে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এই সূত্রটা ব্যবহার করে আমাদেরকে কি করতে হবে, আচ্ছা প্লাস হবে না, সরি, কি হবে, মাইনাস হবে, কারণ আমরা অভিকর্ষের বিপক্ষে যাচ্ছি, -2gh। এখান থেকে তোমাকে এইচ এর মান বের করতে, সরি, বেগের মান বের করতে হবে। কত বেগ দিয়ে তুমি নিক্ষেপ করছো, আদি বেগ কত, 20, এইচ এর মান কত, কত মিটার উচ্চতায় আছে, 15 মিটার। এখন অনেকের মনে হইতে পারে ভাইয়া 15 মিটার তো এই জায়গায়, তাহলে স্প্রিং যে বাকি অংশ জুড়ে আছে সেই উচ্চতাটা বা দূরত্বটা কোথায়? আসলে প্রশ্নে এই উচ্চতাটা বা এই দূরত্বটা আমাদেরকে দেওয়া থাকে না। যদি দেওয়া থাকে বা থাকতো তাহলে তোমাকে ওইটা কনসিডার করতে হইতো। যদি স্প্রিং এর দূরত্ব, স্প্রিংটা কতটুকু অঞ্চল জুড়ে আছে ওইটা যদি তোমাকে দেওয়া থাকতো তাহলে তোমাকে সেই হিসাবটা করতে হবে। কিন্তু যেহেতু ম্যাক্সিমাম প্রশ্নে দেয় না, ওই দূরত্বটা আমরা কনসিডার করি না বা ওইটা মাথায় বা আমলও আনি না আর কি, ক্যালকুলেশনে ওইটা দিয়ে আমরা হিসাব করি না। তাহলে এখানে ভি এর মান কত আসে দেখো, যা আসে ওটাকে রুট ওভার করো, এখানে যা আসবে রুট ওভার করার পরে কত আসে বেগ। ভাইয়া এই 15 কেন ধরছেন এটা আবার যদি বলতেন। হ্যাঁ, এই 15 কেন ধরছেন? H15 কেন ধরছি, কারণ আমরা ধরে নিয়েছি যে স্প্রিংটা 15 মিটার উচ্চতায় আছে। কারণ এটাই তো বললাম যে স্প্রিং এর তো একটা আবার উচ্চতা আছে না একটু পর্যন্ত। এখন এতটুকু পর্যন্ত কত আমরা তাহলে ভাইয়া সেটা 15 মাইনাস জানি, 1 হবে না? তো এটা কি আমরা জানি এখানে কতটুকু পর্যন্ত স্প্রিংটা কতটুকু দৈর্ঘ্যের, এই সম্পর্কিত কোনো তথ্য তোমাকে প্রশ্নে দেওয়া নাই মনে করো, তখন কি করবা, তুমি কি অঙ্ক করবা না তখন? তখন পুরো উচ্চতাটাই আমরা কি ধরবো, 15 মিটার ধরবো, মানে ধরবো যে 15 মিটার উচ্চতায় কে আছে, স্প্রিংটা আছে, ওখান থেকে এসে সংকুচিত হবে। কথা কি বুঝতে পারছো? জি ভাইয়া। মানে যদি দেওয়া থাকে তাহলে তো আমরা হিসেবে নিব, এখন তো দেওয়া নাই। 10.3 আসে, তোমাদের কি তাই আসছে বেগের মান? জি স্যার। 10.3 হচ্ছে বেগের মান, ms ইনভার্স 1। এই বেগ নিয়ে সে আবার ওকে সংকুচিত করতে চাইবে, তার মানে এখন তার গতিশক্তি বা বেগের সাহায্যে সে যে গতিশক্তিটা পাইছে সেই গতিশক্তি কিসে রূপান্তরিত হয়ে যাবে, তার বিভব শক্তি অথবা কাজে রূপান্তরিত হবে। তাহলে তোমাকে বের করতে বলছি এক্স এর মান, এক্স আছে ডব্লিউ এর ভিতরে, তাহলে আগে আমরা সূত্রগুলো লিখি, হাফ এম ভি স্কোয়ার হাফ কে এক্স স্কোয়ার। এখান থেকে আমরা ডব্লিউর মান, সরি এক্স এর মানটা বের করে নিয়ে আসবো, হাফ বাদ, তাহলে এক্স সমান কি দাঁড়াবে, এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই কে এবং উপরে রুট ওভার। এখন এম এর মান কত ছিল, এম এর মান ছিল 200 গ্রাম, অবশ্যই সেটাকে কেজিতে নিয়ে যাবা, আর যদি আমরা কেজিতে নিই তাহলে সেটা দাঁড়ায় 0.2 কেজি। তাহলে হিসাবটা করে ফেলাও, দেখো এক্স এর মানটা কত আসে, মানে কতটুকু সে সংকুচিত করতেছে। কে এর মান কি দিই নাই না? না স্যার, কি এর মান তো নাই। আচ্ছা কে এর মান আগেরটা ধরো, আগেরটা বলতে কোনটা, কত ধরছিলাম, 20 নিউটন মিটার ইনভার্স 1, এটা হচ্ছে কে এর মান ধরে নাও। ওয়ান পয়েন্ট জিরো থ্রি এক্স এর মান 1.03 মিটার। দেখো আসছে কিনা সবার। জি স্যার। কারো কোনো প্রশ্ন থাকলে করো। এই যে অঙ্কটা তোমাদেরকে বুঝাইলাম, এই অঙ্কটা নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করো। নাই?
এখন এই ঘটনার ঠিক উল্টা একটা ঘটনা আমরা দেখবো। ভাইয়া ওই জায়গাটা আবার একটু বোঝাই দেন। কোনটা আবারও এই এক্স এর অংশটুকু আবার একটু বুঝাই দেন। কোনটা কোনটা বুঝি না, আরেকটা বলো। এই যে এইচ এর অংশটা। আচ্ছা, H15 কেন ধরছি, তার কারণ হচ্ছে জি স্প্রিংটা ভাইয়া। কতটুকু লম্বা এই সম্পর্কে কোনো তথ্য আমাদেরকে দেয় নাই। এটা 1 মিটার লম্বা হইতে পারে, এটা 5 মিটার হইতে পারে, এটা 10 মিটার হইতে পারে, আমরা জানি না। তো আমাদেরকে যখন বলবে 15 মিটার উচ্চতায় এই স্প্রিংটা ঝুলানো আছে, তখন তুমি মনে রাখবা যে আসলে এতটুকু পর্যন্তই হচ্ছে 15, মানে যেখানে গিয়ে আঘাত করবে এই বস্তুটা আর কি, ওখানেই হচ্ছে কত মিটার, 15 মিটার। মানে ভূমি থেকে 15 মিটার উচ্চতায় স্প্রিংটা আছে। আবার উপরের দিকে কতটুকু লম্বা সেটা নিয়ে আমাদের আর মাথা ব্যথা করার দরকার নাই। বুঝছো কথা? জি ভাইয়া বুঝছি। ভাই এরকম কেন ধরে নিতে হবে? এর কারণ ওই যে, কতটুকু কেন কম? না ওই স্প্রিংটা কতটুকু, মানে শুধুমাত্র এই সূত্র দিয়ে তুমি ইন্টারে যা পড়তেছো তা দিয়ে আসলে তুমি বের করতে পারবা না। স্প্রিং এর বিভব শক্তি আসলে বের করা যায় না। তবে ইন্টারে যতটুকু জানার দরকার অতটুকু বা যতটুকু লিমিটেড জ্ঞান আছে এতটুকু দিয়ে তোমাকে এভাবে করতে হবে আর কি। শুধু এই সূত্র দিয়ে তুমি স্প্রিংটা কতটুকু সংকুচিত হবে সেটা কখনোই বলতে পারবে না, কারণ ওইটা ক্যালকুলেশন করার জন্য স্প্রিংটা কতটুকু দৈর্ঘ্যের সেটারও একটা প্রভাব আছে। স্প্রিং যদি 1 মিটার দৈর্ঘ্যের হয়, তাহলে তুমি কি তাকে 1.5 মিটার সংকুচিত করতে পারবা? মানে পুরো স্প্রিংটাই হচ্ছে 1 মিটার, কিন্তু আমাদের সংকোচন আসছে কতটুকু, 1.03 না? জি ভাইয়া। এদিকে হবে কখনো? না। স্প্রিং যতটুকু তার থেকে কি বেশি সংকুচিত হতে পারবে, বা তার থেকে কি বেশি সে কখনো প্রসারিত হইতে পারবে? আমরা বলি যে না, হইতে পারে না। তাহলে এই সূত্রটা যে তোমরা পড়তেছো ইন্টার হিসেবে ঠিক আছে, মানে তোমাদের যে লেভেলে তোমরা এখন আছো সেই লেভেলে তোমাদের এতটুকু পর্যন্তই দরকার। আসলে অ্যাকচুয়াল হিসাবটা এটা থেকে আসে না আর কি। এখানে আরো অনেক ক্রিটিক্যাল হিসাব আছে, এখানে আবার দৈর্ঘ্যের একটা ব্যাপার স্যাপার আছে, প্যাচ সংখ্যার হিসাব আছে। কি বলছি বুঝতে পারছো? তো এই জন্য আমরা ধরে নেই যে জি স্প্রিংটা ভাইয়া বুঝছি। কত উচ্চতায় আছে, যত উচ্চতা আমাকে প্রশ্নে বলা থাকবে তত উচ্চতায় স্প্রিংটা আছে বলে আমরা ধরে নেই আর কি। মানে আপাতত একটা হিসেব করি আর কি, যে হিসেবটা পুরোপুরি ভাবে বাস্তবিক পক্ষে কি নয়, প্র্যাকটিক্যালি সম্পূর্ণভাবে ঠিক না। আশা করি বুঝতে পারছো। জি ভাইয়া বুঝছি। তো এই ঘটনার ঠিক একটা বিপরীত ঘটনা যদি এখন তোমাদেরকে বলি, অর্থাৎ এতক্ষণ ধরে আমরা বস্তু দ্বারা স্প্রিংকে সংকুচিত করতেছিলাম, এবার ঘটনা যদি আমরা উল্টা ঘটাই, মানে আগে থেকে সংকুচিত করে রাখি। যেমন ওই কিছুক্ষণ আগে বন্দুকের ক্ষেত্রে আমরা যে কাজটা করছি, কিছুক্ষণ আগে বন্দুকের ক্ষেত্রে আমরা কি করছি, সে আগে থেকে আমরা তাকে সংকুচিত করে রাখছি, করে তার ভিতরে কি দিছিলাম, তাকে ছেড়ে দিছিলাম। তাহলে ছেড়ে দিলে সে কোথায় চলে গেছিল, সে গতিশক্তি প্রাপ্ত হয়েছিল না কিছুক্ষণ আগে? জি ভাইয়া। তাহলে এম ভরের একটা বস্তু সেই স্থির অবস্থায় আছে, আর এইখানে যে স্প্রিংটা তোমরা দেখতে পাচ্ছ সেই স্প্রিংটাকে আমরা সংকুচিত করে রাখছি। কি পরিমাণ সংকুচিত করছি আমি বলে দিলাম, যে এক্স বা সংকোচন হচ্ছে এখানে 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার সমপরিমাণ সংকুচিত করে রাখছি, যেখানে কে এর মান হচ্ছে আগেরটাই মনে করো 20 নিউটন মিটার ইনভার্স 1। এখানে বস্তুর ভর হচ্ছে আগেরটাই ধরো 200 গ্রাম। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তুমি যে ওকে সংকুচিত করে রেখে দিছো, যদি ছেড়ে দেওয়া হয়, মানে কোনো কিছু দ্বারা আমরা বস্তুটাকে আটকায় রাখছি বা স্প্রিংটার সংকোচনটাকে আটকায় রাখছি, যদি আমরা তাকে ছেড়ে দেই তাহলে সে বা স্প্রিংটা কোন দিকে চলে যাবে, সামনের দিকে চলে যেতে চাইবে। কারণ যখন স্প্রিংটা সামনের দিকে চলে যাবে, অর্থাৎ তার ভিতরে তাকে যে তুমি সংকুচিত করে রাখছো তার ভিতরে কিছু পরিমাণ শক্তি জমা হয়ে গেছে। সেই শক্তিটাকে আমরা কি বলি, কাজ অথবা তার বিভব শক্তি হাফ কে এক্স স্কয়ার। এখন সেটা যখন প্রসারিত হইতে যাবে তখন এই তার বিভব শক্তিটা কিসে রূপান্তরিত হয়ে যাবে, গতিশক্তিতে। এবং এই গতিশক্তিটা কে পাবে, এই যে বস্তুটা 200 গ্রামের ভরের যে বস্তুটা স্থির অবস্থায় আছে সে এই গতিশক্তিটা লাভ করে সে চলে যাবে, অনেকটা বুলেটের মতো আর। তখন এই কাজটা কিসে রূপান্তরিত হয়ে যাবে, গতিশক্তিতে। তখন তোমাকে জিজ্ঞেস করবে এই যে বস্তুটা গেল বা চলে যাবে তখন কত বেগ নিয়ে সে চলে যাবে। তার মানে ওখান থেকে ভি এর মানটা তোমাকে বের করতে হবে। বুঝতে পারছো এখন সিস্টেম? বুঝতে পারছো?
জি স্যার। জি ভাইয়া। ঠিক আছে, তাহলে এবার আমি তোমাদেরকে গ্রুপে যে প্রশ্নটা দিছি ওই প্রশ্নের পরবর্তী বলতে 12 নম্বর ম্যাথটা যদি আমরা একটু দেখি। 12 নাম্বার গ্রুপে যাও, ওখানে 12 নাম্বার একটা ম্যাথ আছে, ওই ম্যাথটা একটু দেখো, আমি বলে দিচ্ছি। একটি স্প্রিং এর বল ধ্রুবক 1200 নিউটন মিটার ইনভার্স 1, অর্থাৎ কে এর মান আমাদেরকে দেওয়া আছে। এর মুক্ত প্রান্তে 2 কেজি ভরের একটি ব্লক যুক্ত আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এই চিত্রটা হবে অনেকটা এরকম, দেখো এই কিছুক্ষণ আগে যে চিত্রটা আছে ওইটার মতোই। তার মাথায় বলতে এই জায়গায় একটা ব্লক বলতে এরকম চার কোণ একটা কিছু একটা আটকানো আছে তার, যার ভর দেওয়া আছে কয় কেজি, এম সমান 2 কেজি ভরের একটা ব্লক আটকানো আছে। এবার বল, হ্যাঁ ঠিক আছে, স্প্রিংটিকে 2 মিটার প্রসারিত করে ছেড়ে দেওয়া হলো। তাহলে এবার তাকে 2 মিটার প্রসারিত করছে করে, মনে করো 2 মিটার না, সরি 2 মিটার বলছে, 0.2 মিটার, 0.2 মিটার প্রসারিত করে, যেটাকে আমরা এক্স এর মান বলতেছি, x ইকুয়াল টু 0.2 মিটার, তাকে প্রসারিত করে এখানে আনছো, এনে তারপর তুমি তাকে ছেড়ে দিছো, তাহলে কি ঘটবে? যদি আমরা তাকে প্রসারিত করে, গতিপ্রাপ্ত হবে। হ্যাঁ গতি প্রাপ্ত হবে, ছেড়ে দিলে সে আবার আগের জায়গায় ফিরে আসতে চাইবে। কার কারণে ফিরে আসতে চায় মনে আছে? স্থিতিস্থাপক ধর্ম। স্থিতিস্থাপক ধর্ম। আবারও ধর্ম বলতেছে, কালকে বলছি না ধর্মের কথা বলবা না। কিসের কারণে? ধর্মের কারণে আসে না বলের কারণে আসে? বল। বলের কারণে না। এফএস নামে একটা বল দেখাইছিলাম, যে স্প্রিং বল, স্থিতিস্থাপক বল, প্রত্যয়নী বল, প্রত্যাবর্তী বল, কিরে ভুলে গেছো নাকি? না স্যার, ভুলি নাই। তাহলে আবার কেন তোমরা স্থিতিস্থাপক ধর্ম বলতেছো? গত ক্লাসে বললাম না যে ধর্ম তো এতদিন ধরে বলছো, কিন্তু এখন তুমি ইন্টারে উঠে গেছো না, এখন যদি তুমি 9-10 এর বাচ্চাদের মতো কথা বলো তাহলে কি হবে নাকি? তোমাকে আর একটু ডিটেলসে নিখুঁত ভাবে অ্যান্সার দিতে হবে। 9-10 কোনো রকমে বলতে পারলে হইতো, এখন আর কোনো রকম বলতে পারলে হবে না। এখন তোমাকে সেটা নিখুঁত অ্যাকুরেসি বাড়াইতে হবে কথা বলার। আচ্ছা যাই হোক, প্রথম প্রশ্নটা বলছে ব্যবস্থাটির আদি বিভব শক্তি কত। আদি বলতে, বিভব শক্তি বলতে কাজের মান বের করতে বলা হয়েছে, যখন তাকে প্রসারিত করছে কতটুকু, 0.2, এটা পারবা, W ইকুয়াল টু হাফ কে এক্স স্কয়ার। পরেরটা বলছে সাম্য অবস্থানে ব্লকটির দ্রুতি বলতে বেগের মান বের করতে বলছে। তাহলে কাজ সমান গতিশক্তি ধরে সেখান থেকে বেগের মান বের করতে পারবা না এই অংশটুকু? ভাই আবার একটু বলেন, আমি ডিসকানেক্ট হয়ে গেছি। বলতেছি যে 1 নাম্বারটাতে তোমাকে কাজ বের করতে বলছে, বিভব শক্তি হাফ কে এক্স স্কয়ার, আর 2 নাম্বারটাতে কি করতে বলছে, বেগ বের করতে বলছে, বেগ। তো বেগ কেন পাবে সে? কারণ তার ভিতরে কাজ বা বিভব শক্তিটা কিসে রূপান্তরিত হয়ে যাবে, গতিশক্তি। ওই গতিশক্তির ভিতর থেকে কি বের করে নিয়ে আসবা, বেগটা বের করে নিয়ে আসবা, পারবা? জি ব্যাপার। তো এই ছিল আমাদের সিম্পল যে ম্যাথ গুলোর কথা আমরা বলতেছিলাম এতক্ষণ ধরে, যেগুলো একদম বেসিক ম্যাথ বলি, এইগুলো হচ্ছে আমাদের এই অংশগুলো। এখন এছাড়া আর কি প্যাচেন না ম্যাথ আসতে পারে? আমার যে হ্যাঁ অবশ্যই আসতে পারে, আসতে পারবে না কেন? ঝামেলার ম্যাথও আসতে পারে, যেমন 2-একটা ঝামেলার ম্যাথ দেখাই দিই। আচ্ছা না তার আগে স্প্রিং এর সমবায় গুলো বলে দিই, তারপর ঝামেলাতে যাই, নাহলে ওইটা ভুলে যাবো। আচ্ছা, জুম ডিসকানেক্ট হয়ে যেতে পারে, ডিসকানেক্ট হয়ে গেলে সবাই আবার পুনরায় জয়েন দিবা। সবাইকে রোদের সমবায় পড়ছো? মনে আছে রোদের সমবায়? রোদ 9-10 চলতরিৎ। জি ভাই। যদি মনে থাকে তাহলে কেউ একজন আমাকে রোদের যে শ্রেণীর যে সূত্রটা, এটা বলতে মনে আছে? রোদগুলোকে শ্রেণীতে যুক্ত করলে সূত্রটা কি হয়?
ভাইয়া R1 প্লাস R2। ডিরেক্ট যোগ 1 হয়ে বাই যায় না? R1 প্লাস জি ভাইয়া, তোমরা লিখতা RS সমান, সমান্তরালে 1 বাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর সমান্তরালে ছিল 1 বাই RP সমান 1 বাই R1 প্লাস 1 বাই R2। P মানে প্যারালাল, S মানে শ্রেণী, এইভাবেই তো ছিল। এই দুইটা সূত্র তোমরা পড়ছো, এই সেম এই দুইটা সূত্র এখানে আসবে, শুধু একটু চেঞ্জ হয়ে আসবে। কিরকম চেঞ্জ আগে আসি আমরা। স্প্রিং এর সমবায় রোধের মতো দুই ধরনের, একটা হচ্ছে শ্রেণী সমবায়, আর আরেকটা হচ্ছে সমান্তরাল সমবায়। এখন শ্রেণী সমবায় তুমি কিভাবে দেখে বুঝবা যে এরা শ্রেণীতে আছে? রোধের ক্ষেত্রে তোমরা একটা জিনিস সবাই পড়তা, মানে যখন সমবায়ের কথা বলতো তোমরা কি বলতা? একটা রোধের এক প্রান্ত আর আরেকটা রোধের আরেক প্রান্তের সাথে যুক্ত থাকলে সেটাকে আমরা কি বলতাম? শ্রেণী সমবায় বলতা, যদি তোমরা এইভাবে কেউ পড়ে থাকো আর কি। এখানে একটা বস্তুকে আমি ঝুলাইলাম, এম ভরের একটা বস্তুকে একটা স্প্রিং এর মধ্যে। এই স্প্রিং এর স্প্রিং ধ্রুবক হচ্ছে K1 আর এখানে স্প্রিং ধ্রুবক হচ্ছে K2। দুইটা স্প্রিং কে আমরা এম ভরের বস্তুর সাথে ঝুলিয়ে দিলাম। এখন এই প্রথম যে স্প্রিংটা, এটা কি সরাসরি বস্তুর সাথে যুক্ত আছে? হ্যাঁ, প্রথম স্প্রিংটা প্রথমে দ্বিতীয় স্প্রিং এর সাথে যুক্ত, তারপরে দ্বিতীয় স্প্রিংটা কার সাথে যুক্ত? বস্তুর সাথে যুক্ত। তাহলে প্রথম এইগুলাকে আমরা বলি শ্রেণী সমবায়। কিভাবে মনে রাখবা? এই যে প্রথম স্প্রিং এর প্রথম প্রান্ত একটা দৃঢ় অবস্থানের সাথে যুক্ত আছে, অপর প্রান্তটা অপর স্প্রিং এর প্রথম প্রান্তের সাথে যুক্ত, রোধের মতো আর কি। পাশাপাশি দুইটা স্প্রিং থাকবে। প্রথম স্প্রিংটা কখনোই মানে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো করবে না আর কি, মানে দ্বিতীয়টাকে টপকাই, কখনো বস্তুর সাথে কি হবে না, সরাসরি কানেক্টেড হবে না। একটা স্প্রিং থাকবে আর একটা স্প্রিং এর সাথে যুক্ত, অপর স্প্রিংটা কি করবে? বস্তুর সাথে যুক্ত থাকবে। কথা বুঝে গেছে? জি ভাইয়া। এই ধরনের সমবায়কে স্প্রিং এর আমরা বলবো শ্রেণীর সমবায়। আর তাদের সূত্রটা হবে বল ধ্রুবকের সূত্রটা শুধু চেঞ্জ হয় আর কি। বল ধ্রুবক সূত্রটা আমি লিখে দিচ্ছি, বল ধ্রুবক উল্টা, রোধে যা পড়ছো ঠিক তার উল্টা। বল ধ্রুবকের সূত্রটা এখানে শ্রেণীর জন্য সেটা হচ্ছে রোধের যেটা সূত্র সমান্তরালের জন্য পড়ছো ঠিক সেটার মতো না দেখতে। এই কারণে মনে রাখবা যে স্প্রিং এর জন্য যে সমবায় সূত্রগুলো তোমরা পাবা, সেই সমবায়গুলোর সূত্রগুলো হবে রোধের কি সম্পূর্ণ বিপরীত। মনে থাকবে? জি স্যার। সম্পূর্ণ উল্টা হবে। তাহলে শ্রেণীর জন্য হবে 1/ks 1/k1 1/k2। এবার সমান্তরালে যদি আসি, আগে চিত্রটা একটু দেখাই দিই। সমান্তরালে অনেকটা রোধের মতো, একটা আরেকটার সাথে সমান্তরালে থাকবে, মানে একজনের সাথে আরেকজনের সরাসরি কোনো সম্পর্ক থাকে না আর কি। তো তোমরা ওইভাবে মনে রাখবা না, তোমরা মনে রাখবা কি, যে যে বস্তুটা, এই বস্তুটার সাথে দুইটা স্প্রিং এর দুটোটা স্প্রিং এ সরাসরি কি থাকবে? যুক্ত থাকবে। যেমন শ্রেণীর কথা চিন্তা করে দেখো, প্রথম স্প্রিংটা কিন্তু কোনোভাবেই বস্তুর সাথে কি ছিল না, সরাসরি কোনো সংযোগ ছিল না। কিন্তু এই ক্ষেত্রে তুমি দেখো যে দুইটা স্প্রিং পাশাপাশি আমি বসাইছি, দুটোটাই একটা প্রান্ত দৃঢ় অবস্থানের সাথে যুক্ত এবং অপর প্রান্তটা কার সাথে যুক্ত আছে? বস্তুর সাথে যুক্ত আছে। তাহলে এই ধরনের যে স্প্রিং এর সমবায় দুইটা লাগাও তিনটা লাগাও, তাদের পরিবর্তে যে আমরা বল ধ্রুবক বা তুল্য বল ধ্রুবক বলি আর কি, তোমরা রোধের ক্ষেত্রে বলতে কি তুল্য রোধ। তাহলে সমান্তরালের জন্য সেটাকে প্রকাশ করে কেপি দ্বারা, কেপি ইকুয়ালস টু হবে K1 প্লাস K2। তাহলে এটা হয়ে যাচ্ছে কার মতো? অনেকটা শ্রেণীর মতো হয়ে যাচ্ছে। তাহলে সূত্র সম্পূর্ণ কি বিপরীত, কার? রোধের বিপরীত। ঠিক আছে? সবাই কি মনে রাখতে পারবা সূত্রগুলা? রোধেরটা দিয়ে মনে রাখলে হবে। আর যদি ভাইয়া
একটা সমান্তরালে আর আরেকটা শ্রেণীতে থাকে তখন তো হবে মিশ্র সমবায়, মিশ্র। যেমন যেমন আমি তোমাকে দেখাই দিই, তাহলে তুমি বুঝতে পারবা। মনে করো আমরা এমন ভাবে একটা বর্তনী আঁকলাম, মানে এটার মতো করে একটা আঁকি। মিশ্র হইলে তো রোদে যেরকম একবার শ্রেণীতে বের করতা, তারপর তারা সমান্তরাল আছে এরকম বের করতে, ওরকম হবে আর কি। যেমন মনে করো যে সিম্পল দেখি একটা দিয়ে আগে। এখানে টোটাল 3টা স্প্রিং, এখানে K1, এখানে K2, এখানে K3। তাহলে টোটাল সবগুলো মিলে তুমি একটা স্প্রিং এর জন্য কনসিডার যদি করো, তাহলে K এর মান কি হবে? তাহলে দেখা যাচ্ছে প্রথমে এই দুইজন মিলে কিসে আছে, K1 এবং K2 মিলে কিসে আছে? শ্রেণীতে। শ্রেণীতে। তাহলে তাদের জন্য প্রথমে KS নির্ণয় করো। 1 ডিভাইডেড বাই KS ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই K1 প্লাস 1 ডিভাইডেড বাই K2। এখান থেকে KS নির্ণয় করার পর এই KS এবং K3 কিসে আছে? সমান্তরালে। তাহলে KP সমান হবে KS প্লাস K3। বুঝছো? তাহলে এটা হবে তোমার টোটাল তুল্য বল ধ্রুবক আর কি। যদি এটা দিয়ে অঙ্ক করবো, করলে একটু ক্লিয়ার হয়ে যাবে। এমনি বুঝে গেছে? তুমি যেভাবে মনে রাখবা কোনটা শ্রেণী কোনটা সমান্তরাল, যে একটা স্প্রিং সরাসরি বস্তুর সাথে যদি যুক্ত না থাকে, তাহলে সে কিসে আছে? শ্রেণীতে আছে। আর যদি প্রত্যেকটা স্প্রিং আলাদা আলাদা ভাবে বস্তুর সাথে যুক্ত থাকে, তাহলে সেটা কিভাবে আছে? সে আছে সমান্তরালে। কি বলছি বুঝা গেছে? জি ভাইয়া। আরো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো।